সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেটও আছে। হাসিব হাসান আপনাদের সাথে আছি। আমাদের সাথে আরও আছেন মাহবুব এ মজুমদার, এফসিএমএ, উনি এমডি এবং সিইও এএফসি ক্যাপিটাল লিমিটেড। মাহবুব ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন ব্যাংক ও পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আনিসুর রহমান, এফসি। আনিস ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের সাথে আরও স্কাইপে যোগ দিচ্ছেন মোহাম্মদ এমএস নাসির উদ্দিন, সিইও স্টার্লিং স্টক অ্যান্ড বন্ডস। আনিস ভাই, বাজারের যে অবস্থা, এটি মানে এই অবস্থা কেন? এটি তো হওয়ার কথা ছিল না। আপনারাই যারা পুঁজিবাজার নিয়ে কথা বলেন, যারা বিশ্লেষণ করেন, আপনাদের কথা অনুযায়ী বাজারে এই অবস্থা হওয়ার কথা ছিল না। আপনারা বলেছেন যে বাজার একটা মোটামুটি ভালো পর্যায়ের দিকে যাচ্ছে, যে পর্যায়ে আছে এটি স্থিতিশীল। কিন্তু এখন যে অবস্থা, প্রতিনিয়ত বাজারের দাম, শেয়ারের দাম কমছে এবং আপনি দেখেন যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো, লিজিংগুলো যে পরিমাণে ভালো ইপিএস দিয়েছে সেগুলোর দামই সবচেয়ে বেশি কমছে। এর কারণটা কি? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। আচ্ছা, আমি এটাকে আজকে একটু অন্যভাবে বিশ্লেষণ করতে চাই। দিস ইজ রাইট যে কন্টিনিউয়াসলি আমাদের ইন্ডেক্সটাকে ডিক্লাইন করতেছে। যে বেশ গত 5-6 মাস আগে মার্কেটটা যেভাবে স্টার্ট করেছিল সেই গতিটা মার্কেটটা ধরে রাখতে পারে নাই। এখন তো আস্তে আস্তে কনফিডেন্স, আমি বলবো না যে আস্থাহীনতা, বাট আস্থাহীনতা না হলেও মানুষ এই বাজারে বিনিয়োগ করতে গিয়ে 10 বার চিন্তা করতেছে। দিস ইজ ট্রু। এটা কেন হচ্ছে? আমরা রেগুলেটরি বডি নিয়ে সরকারকে অনেকে অনেকভাবে এটা বিশ্লেষণ করতেছি এবং এটা কথাবার্তা বলতেছি। আমি আজকে একটু ব্যতিক্রমী কথাবার্তা কিছু বলবো। আপনি দেখেন, আমি একটা কথা বলে এইভাবে, এ গুড ডিসিশন will give you no result or even negative result if it is implemented in improper way. On the other hand, a moderate decision or a comparatively weak decision will give you some result if it is implemented properly. কথাটা এটাই দাঁড়ালো যে আমি যা বলবো, যে চিন্তাটা আমি করব, যে প্ল্যানিংটা আমি করব, সেই প্ল্যানিংটাকে আমাকে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমি ডিজায়ার্ড আউটপুট, ডিজায়ার্ড রেজাল্ট পাব। এখন আসুন, আমি যেটা বিশ্লেষণ করে দেখতেছি, 2-3টা ইস্যু নিয়ে আমি কথা বলি। অন্যান্য ইস্যুগুলো নিয়ে আমরা প্রায় কথাবার্তা বলতেছি। একটা কথা, প্রথমেই কথাটা হচ্ছে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আমাদেরকে কিছু মার্কেট ডেভেলপমেন্ট বা ইকোনমির ব্যাপারে অনেকগুলো কথা বলেছেন। এর মধ্যে একটা ইস্যু ছিল ফুয়েল প্রাইস অ্যাডজাস্টমেন্ট উনি করে দেবেন। তারপরে উনি সরকারি শেয়ারগুলো 25-26টা শেয়ার গত 5-6 বছর ধরে এটাকে উনি অফলোড করবেন এবং বাজারে নিয়ে আসবেন। ইদানিংকালে আবার উনি বলতেছেন যে এবার কর্পোরেট ট্যাক্সটা উনি একটু ডাউন করবেন। সত্যি কর্পোরেট ট্যাক্স আমাদের হাই, আমি এটা আপনাকে করবো। এই 2-3টা পয়েন্ট নিয়ে আগে আমি একটু বিশ্লেষণ করি। নাম্বার 1, ফুয়েল প্রাইস। এটা কে না জানে? আমি একটা তথ্য দিই আপনাকে। 2014 সালে আমরা ফুয়েল ইম্পোর্ট করেছিলাম, ক্রুড অয়েল ইম্পোর্ট করেছি 53 লাখ টন। আমি ব্যয় করেছি $4.58 বিলিয়ন। 2016 সালে, এটা 2017 এখন চলতেছে, 2016 সালে আমি ব্যয় করেছি 1.99 বিলিয়ন। ইম্পোর্ট করেছি 58 লক্ষ টন। 5 লক্ষ টন কিন্তু আমাকে ইম্পোর্ট আমি বেশি করেছি। ফরেন কারেন্সি ইউজ করলাম 2014 সালে যে ইউজ করেছি তার 40%। তার মানে 62% আমি কিন্তু সেভ হয়েছে। যদিও আমি ক্রুড অয়েল ইম্পোর্ট করেছি 5 লক্ষ টন বেশি। তাহলে এই যে একটা এটার একটা ইম্প্যাক্ট কি আমাদের সাধারণ মানুষ তো পেতে পারত। আমি সেটাই আসতেছি। এবং অর্থমন্ত্রী মহোদয় সত্যি এটা রাইটলি ডায়াগনোসিস করেছেন। ওনার ডায়াগনোসিসগুলোকে আমি বলবো সঠিকভাবে করেছেন। প্রবলেমটা কি? ওই যে প্রবলেমটা, প্রথমে আমি একটা কথা বললাম, ইমপ্লিমেন্টেশন। কিন্তু উনি তো বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যেই আমার ফুয়েল প্রাইসটা অ্যাডজাস্টমেন্ট হয়ে, মানে আপনি বলতে চাচ্ছেন যে ইমপ্লিমেন্টেশনে যে ঝামেলাটা হচ্ছে এটা আস্থাহীনতা আরো তৈরি করছে। জি, অবভিয়াসলি এটা হচ্ছে না। আচ্ছা,
অবভিয়াস হবে এটা। আচ্ছা দেখেন আপনি এখানে আমি একটু বলি, যদি ফুয়েল প্রাইসটা আমার অ্যাডজাস্ট হতো, ডাউন হতো, তাহলে গ্লোবাল কম্পিটিটিভনেসটা আমার বেড়ে যেত, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে আমি করতে পারি, আমার সক্ষমতা বেড়ে যাওয়ার ক্ষেত্রে আমার এক্সপোর্ট কম্পিট করতে পারতো। এখানে একটা ইন্টারনাল ইনভেস্টমেন্ট প্রাইস নিয়ে আমার একটা মানে নিজস্ব একটা জিজ্ঞাসা আছে। এটি আমি আপনারা যারা বিভিন্ন সময় অর্থনীতি নিয়ে কথা বলেন, যারা অর্থনীতিবিদ তারাও বলেন, যখন প্রাইস বাড়ানো হয় তখনও বলা হয় যে এটি তেমন প্রভাব পড়বে না, আবার যখন কমানোর কথা না কমালেও প্রভাব পড়বে না। তার মানে আমি ব্যক্তিগতভাবে আপনি ফুয়েল কিনছেন, আগে ধরেন 70 টাকায় কিনতেন, এখন 90 টাকায় কিনছেন, আপনার এই 20 টাকা বাড়তি দিচ্ছেন, তাতে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, এটাই বোঝাতে যাচ্ছে সবাই। কেন ক্ষতি হবে না? অবশ্যই তাই তো সবাই বলছেন। অবশ্যই ক্ষতি হবে, ক্ষতি অবশ্যই হবে। আমার কস্ট অফ প্রোডাকশন তো বেড়ে যাচ্ছে, কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেলে পরে আমি কম্পিটিশনে তো আমি ওখানে টিকতে পারতেছি না। এবার আসেন আপনি একটা লিস্টেড কোম্পানি, আমি এই ভেবেছেন একটা লিস্টেড কোম্পানি, ওর কস্ট অফ প্রোডাকশন ডাউন হওয়ার সাথে সাথে তার প্রফিটেবিলিটি বাড়বে, প্রফিটেবিলিটি বাড়লে পরে তার ইপিএস ভালো হবে, ইপিএস ভালো হলে পরে তার মার্কেটে তার ইম্প্যাক্ট আসবে, আসবে না? আমার কিন্তু আরো দুটো পয়েন্ট রয়ে গেল। এই দুটো পয়েন্ট, একটা নেক্সট ইয়েটা হলো আপনার যে সরকারি প্রতিষ্ঠানের যে শেয়ারগুলো আনার কথা, আপনি বলেন 2010 থেকে বা 2011 থেকে স্টার্ট করে এইগুলো আজ পর্যন্ত একটার পর একটা ডেডলাইন কিন্তু ওনারা দিয়েছেন। অর্থমন্ত্রী মহোদয় সিনসিয়ারলি উনি ট্রাই করতেছেন, কিন্তু এটা যেহেতু ইমপ্লিমেন্ট করতে পারতেছেন না, এগুলো তো এতদিনে প্রসেস তার প্রসিডিউরাল যে বটলনেকসগুলো ছিল এগুলাকে সলভ করে এটাকে তো নিয়ে আসা উচিত ছিল। ছেড়েছে ডেস্কোর কিছু শেয়ার মনে হয় ছেড়েছে, না এর মধ্যে ছাড়ে নাই, না গত কয়েক বছরে ছাড়ে নাই আসা না, একটাও ইমপ্লিমেন্ট করতে পারে নাই। এই ইমপ্লিমেন্টেশন না করার প্রেক্ষিতে একটা আস্থাহীনতা তৈরি হয়েছে। এবার কর্পোরেট ট্যাক্স ইস্যুটা আমি পরে বলতেছি, আপনি এখন ওনাকে বলতে চাচ্ছেন এটা বলেন। এই যে নতুন শেয়ারের কথা বললেন, যে সরকারি শেয়ারগুলোর বাইরেও অনেক আমাদের বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, এবং আপনারা যারা এই নতুন কোম্পানি আনার ব্যাপারে যারা কাজ করেন পেছনে থেকে, আপনাদের একটা ধারণা ছিল যে রবি বাজারে আসবে, এবং বিএসইসিও বলেছিল যে রবি আসলে বাজারে একটা পরিবর্তন আসবে, নতুন বিনিয়োগ আসবে, আমরা আশা করেছিলাম। কিন্তু রবির সিইও এসেছিলেন, এমডি এবং সিইও আমাদের এই প্রোগ্রামে গত সপ্তাহে, এবং উনি যেটি বলেছেন যে কর্পোরেট ট্যাক্স এখন যে পর্যায়ে আছে, আমি যদি বাজারে আসি আমার যে পরিমাণে কম রাখা হচ্ছে, এইটা থাকলে আমরা আসবো না, মানে তারা আসবে না। সো গ্যাপটা বাড়ানোর ব্যাপারে উনি বলেছেন। কিন্তু সরকারের যে টার্গেট রেভিনিউর ব্যাপারে, তারা হচ্ছে তামাক এবং এই মোবাইলের থেকে এই থেকে ট্যাক্সটা বেশি তারা আশা করছেন, প্রতিনিয়ত আমরা এনবিআরে তাই দেখছি। তাহলে কর্পোরেট মানে তাদের ট্যাক্সটা কমছে না, এরকমই একটা ধারণা। যদি তাই হয় তাহলে তো রবি আসছে না। হ্যাঁ, ধন্যবাদ আসিফ সাহেব। আসলে ক্যাপিটাল মার্কেটে আমরা অনেক বেশিরভাগ সময় বা অনেক একটা ব্যাপক সময় নিয়ে আমরা সেকেন্ডারি মার্কেট নিয়ে আলাপ করি। হ্যাঁ, তো আনিস ভাই যেটা বলতে চাচ্ছিলেন যে যদি ক্যাপিটাল মার্কেটের সেকেন্ডারি অবস্থা ভালো করতে আমরা চাই, সামগ্রিক ইকোনমির যে ইম্প্যাক্টগুলা, ম্যাক্রো ইকোনমির যে ইম্প্যাক্টগুলা, সেগুলো যদি প্রত্যেকটা কোম্পানিতে এসে যখন হিট করবে, পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, তখনই কিন্তু কোম্পানির প্রফিটেবিলিটি বাড়বে, ডিভিডেন্ড বাড়বে, আর্নিং বাড়বে। সেই ক্ষেত্রে ক্যাপিটাল মার্কেট সেকেন্ডারিটা ভাইব্রেন্ট হবে, সেটা বলছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আপনারা বলছিলেন কানিস ভাই যে আমাদের যেই ক্যাপিটাল মার্কেটে যে ভালো কোম্পানি, যে সরকারি শেয়ার নিয়ে আসার যেই প্রচেষ্টা, অর্থমন্ত্রী বলেন, সরকারি মহল থেকে বলেন, সবাই কিন্তু চাচ্ছে। কিন্তু এত কিছু চাওয়ার পরও কোন চক্রের কারণে এই ক্যাপিটাল মার্কেটে আসতেছেন? আপনি দেখেন ক্যাপিটাল মার্কেট যত নাম্বার অফ ইস্যু, ভালো ইস্যু, যত বেশি সংখ্যক ভালো ইস্যু আসবে, বেশি সংখ্যক ইস্যু হবে, মার্কেটের ডেপথনেস বাড়বে। এবং এই যে মার্কেটের যে আপ ডাউন, আপনি খেয়াল করেন যে ছোট ছোট কোম্পানিগুলি নিয়ে এখন যেমন প্রতিনিয়ত আমরা দেখতেছি যে অনেক রকম প্লেইং হচ্ছে। আমরা অনেকগুলা দেখেছি যে কোনো কোনো ব্রোকার হাউসে কোনো একটা ইস্যু নিয়ে, বা দুইটা ব্রোকার হাউস, চারটা ব্রোকার হাউস, বা মানে যেখানে থেকে লেনদেন হয়, কয়েকটা পক্ষ একসাথে হয়েই কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে মানে ম্যানিপুলেশন হচ্ছে। কিন্তু যদি নাম্বার অফ স্টক আপনার বেশি থাকতো, বাজারের ডেপথনেস যদি বড় হয়, তাহলে এই ম্যানিপুলেশনের সম্ভাবনাটা কিন্তু কমে যাবে। আপনাকে সেটা কমাইতে হলে বেশি সংখ্যক ইস্যু বাজারে দিতে হবে। আপনি দেখেন 2010 সালে আমাদের জিডিপি মার্কেট
মার্কেট ক্যাপের ইউরোপা ছিল 50%, 2011 সালে সেটা 33%, এইভাবে কমতে কমতে 2016 সালে সেটা এসে দাঁড়িয়েছে মাত্র 19%-এ। অথচ আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যদি দেখেন যে মার্কেট ক্যাপ আর জিডিপি রেশিওটা কতটুকু, সেখানেও কিন্তু 140%, মানে 140%। আপনি যদি মানে উন্নত বিশ্বে যান সেখানে তার বলার অপেক্ষা রাখে না, 400%, 300%। কিন্তু আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোতে যদি দেখি, আমরা দেখব যে ইন্ডিয়াতেও কিন্তু 140% আছে, আর আমাদের আছে মাত্র 19%। অথচ 2010 সালে এটা ছিল 50%। তার মানে দিন দিন যেখানে বাড়ার কথা সেখানে কিন্তু কমে যাচ্ছে। আমাদের ইকোনমি বড় হচ্ছে, সেই অনুযায়ী আমাদের ক্যাপিটাল মার্কেট কিন্তু মানে ওইভাবে বড় হচ্ছে না। ওইভাবে বড় হওয়ার রাস্তা কিন্তু একটাই, আপনাকে বেশি সংখ্যক ভালো আইপিও নিয়ে আসতে হবে। মার্কেটে যেই আপনার সরকারি শেয়ার যেগুলি অর্থ মন্ত্রণালয় থেকে বলা হচ্ছিল, মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন যে সরকারি শেয়ারগুলি বাজারে আসবে, অফলোড হবে, সেগুলো যদি না আসে, মার্কেট ডেপনেস যদি না বাড়ে, তাহলে এই যে এখন যেটা দেখতেছেন ছোট একটা মানে স্মল ক্যাপিটাল নিয়ে গ্যাম্বেলিং হচ্ছে, সিরিয়াল ট্রেডিং হচ্ছে, এগুলো কিন্তু বন্ধ করা দুঃসাধ্য হওয়া যাবে। তো যদিও রেগুলেটররা আমার মনে হয় একটু নজর দেওয়া উচিত কিভাবে এই সিরিয়াল ট্রেডগুলো বা ইরেগুলারটা যেটা শোনা যাচ্ছে এখানে হচ্ছে ওখানে হচ্ছে, সেগুলোর প্রতি একদম ইদানিং এটি বেশি শোনা যাচ্ছে। আমরা একটু নাসির ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি। নাসির ভাই আমাদের সাথে আছেন প্রোগ্রামের শুরু থেকে। নাসির ভাই, আপনি আলোচনা শুনছিলেন যে ব্রোকারেজ হাউসগুলোর ব্যাপারে বিশেষ করে একটি অভিযোগ উঠেছে যে ব্রোকারেজ হাউসগুলো নিজেরাই এখন ট্রেডে নেমে গেছেন, নিজেদের এমপ্লয়িরা। তো আপনার কি মনে হয়, আপনি তো অনেকদিন ধরে ব্রোকারেজ হাউস চালাচ্ছেন, তো আপনার কি মনে হয় যে এটি আসলে বিনিয়োগকারীদের শুধু অভিযোগ নাকি আসলে এরকম হচ্ছে? না, ধন্যবাদ আসিফ, ধন্যবাদ এনটিভি দর্শকদের। আসলে ব্রোকারেজ হাউসদেরকে ওইভাবে দোষারোপ করে লাভ নাই। ব্রোকারেজ হাউসগুলো তার নিজস্ব ইয়েতে চলে, কাস্টমারদেরকে ওইভাবে কেউ ইনফ্লুয়েন্স বা রাখে না। ওইরকম অভিযোগ আসছে, সেটাও আমার মানে আমি সেরকম মানে অবহিত নয় ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে। বাট বাংলাদেশের ব্রোকারেজ হাউসগুলোর থেকেও যারা বড় বড় প্রতিষ্ঠান আছে এবং বিশেষ করে ইনস্টিটিউশনাল ইনভেস্টর গুলা, ইনস্টিটিউশনাল ইনভেস্টর গুলো আপনার অবস্থাটা, তাদের মানে বাইসেলের অবস্থাটাকে আমাদেরকে পর্যবেক্ষণ করতে হয়। দেখে যখনই মার্কেটে শেয়ার কেনার কথা, তখনই দেখা গেল যে ইনস্টিটিউশনাল শেয়ার সেল করতেছে। তো এই মার্কেট কিছু ধরেন ইনস্টিটিউশন, কিছু ব্রোকারেজ হাউসের এভাবে যদি মনে করেন এমপি থাকে বা এটা একটা নির্দিষ্ট গ্রুপ যদি মানে টোটাল মার্কেটটাকে নিয়ে ম্যানিপুলেট করার সুযোগ পায়, তাহলে এই মার্কেট কখনো স্থিতিশীলতার দিকে যাবে না। আমি এর আগে বলেছি, এই মার্কেটকে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নিয়ে আসার জন্য মার্কেটের মূল স্টেক হোল্ডার বাংলাদেশ ব্যাংক, মার্কেটের আরেক স্টেক হোল্ডার বাংলাদেশ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো সহ, এবং এনবিআর কে মার্কেটের স্টেক হোল্ডার হিসেবে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদে এই মার্কেটকে যতদিন ঠেলে সাজানো সম্ভব নয়, ততদিন এই মার্কেটের স্থিতিশীলতা বা এই মার্কেট থেকে ভালো কিছু আশা করা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব দুরূহ মনে হচ্ছে। যদিও আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, মানে খুব চেষ্টা করতেছে এই মার্কেটকে স্থিতিশীল রাখার জন্য, আর ওনাদের একক প্রচেষ্টায় এই মার্কেট স্থিতিশীল রাখা আমার মনে হয় যে খুব দুরূহ ব্যাপার। বিশেষ করে এখানে অর্থ মন্ত্রণালয় সহ সরকারের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এই মার্কেটকে ঢেলে সাজানো সম্ভব নেই। নাসির ভাই, আপনি আমাদের সাথে থাকুন, আমরা আবার আপনার কাছে আসছি। আজ ভাই, নাসির ভাই যে কথাগুলো বললেন যথার্থই বলেছেন, তবে উনি একটি বিষয় বলেছেন যে সবাই চেষ্টা করছেন, স্টেক হোল্ডার যারা আছেন বিএসসি 2 স্টক এক্সচেঞ্জ, কিন্তু সেই দৃশ্যমান তো কোনো কিছু আমরা দেখছি না। থ্যাংক ইউ ফর দিস কোশ্চেন। এখানে উনি যে জিনিসটাকে বলতে চেয়েছেন, দিস ট্রু, যে আমরা যে আমাদের যে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টগুলো রয়েছে, পার্টিকুলারলি ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর এবং আপনার ইন্স্যুরেন্স সেক্টর, প্রশ্নটা হচ্ছে যে আমাদের ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্টে যে আইনটা আমাদের এখন করে দিয়েছে, সেখানেও একটা জিনিস দেখা যাচ্ছে যে ঠিক আছে, ওই আইন অনুসারে একটা প্রতিষ্ঠান বা একটা ব্যাংক সে বিনিয়োগ করলো বা তার সাবসিডি হাউস বিনিয়োগ করেছে, কিন্তু মার্ক টু মার্কেট বেসিসে যখন এটাকে ক্যালকুলেট করা হচ্ছে, তখন কিন্তু ওই
মার্কেট এক্সপোজারটা তার বেড়ে যাচ্ছে। ধরুন ভাই এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু এখন আলোচনাই শুধু হচ্ছে। আপনার যারা এই ক্যাপিটাল মার্কেটের সাথে সংশ্লিষ্ট যারা, তারা কিন্তু প্রতিদিনই এই কথাগুলো বলছেন, কিন্তু যাদের এটা করার কথা, বিএসসি যদি সেই বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা করে, বাংলাদেশ ব্যাংক কেন করছে না, সেটির তো কোনো ব্যাখ্যা আমরা পাচ্ছি না। হ্যাঁ, সেটাই তো আমি সেই কথাটাই বলতেছি যে রিয়াল বিনিয়োগ আমার কথা। আমি যদি 200 কোটি টাকা বিনিয়োগ করে থাকি, একটা ব্যাংক যদি 200 কোটি টাকা বিনিয়োগ করে থাকে, সে তো কস্ট প্রাইসে সে বিনিয়োগটাকে করেছে। এখন প্রশ্নটা হচ্ছে যখনই এটা সে 10% প্রাইস বেড়ে গেল, ধরেন 220 কোটি টাকা হলো, তখন তার 220 কোটি টাকা তার এক্সপোজার এক্সিড করে যাচ্ছে মার্কেট প্রাইসে ক্যালকুলেট করলে, তখন তাকে 20 crore টাকা বিক্রিতে আসতে হচ্ছে। মার্কেটের যে এখন স্ট্রেংথ, সেই মার্কেটে ইনস্টিটিউশন যখন বিক্রিতে আসতেছে, সেলিংয়ে আসতেছে, তখন তো সেই লোড নিতে পারতেছে না। মার্কেটে তো ওই কনফিডেন্সটা তৈরি হয়নি এখনও, মার্কেট তো স্বাভাবিক গতিতে দাঁড়াতে পারতেছে না। যখন ইনস্টিটিউশন বিক্রি স্টার্ট করে দেয়, তখন তো ন্যাচারালি আবার ডিক্লাইন করে। একদিন ডিক্লাইন করলে, দুদিন ডিক্লাইন করলে তো ডিক্লাইন করতে থাকে। আরেকটা প্রবলেম আপনি দেখেন, মার্কেটে শেয়ারটাকে হোল্ড করে রাখতে চাচ্ছে না কেন? আপনি দেখেন তো আমাদের যে ইন্টারিম রিপোর্টগুলো, সেই রিপোর্টগুলোর কোনো কনসিস্টেন্সি আছে? একটা আমি উদাহরণ দিই, একটা ব্যাংকের কথা, যে ব্যাংক তার ইপিএস দেখালো 2 টাকা 20 পয়সা ইপিএস, 15% সে ডিভিডেন্ড দিল, ক্যাশ ডিভিডেন্ড দিল। দেওয়ার পরে ফার্স্ট কোয়ার্টারের রিপোর্টে সে কী করলো, আমি যদি এই শেয়ারটাকে হোল্ড করে থাকি, যে বেচারাগুলো এই শেয়ারটাকে হোল্ড করেছে, 15% ডিভিডেন্ড নেওয়া প্লাস ইপিএসটা দেখেছে, দেখার পর বেসিস করে সে হোল্ড করলো, কিন্তু ফার্স্ট কোয়ার্টার রিপোর্ট দিল 53 পয়সা নেগেটিভ মাইনাস। আপনি বলেন ওর ইনভেস্টমেন্টটা কী দাঁড়ালো? অতএব ইন্টেরিয়াম ফিনান্সিয়াল রিপোর্টিংগুলো আমার মার্কেটের আস্থাকে ড্যামেজ করতেছে। এই জিনিসগুলো রেগুলেটরি বডিদেরকে অবশ্যই দেখা উচিত। আমি এর আগেও বলেছি, এখনও বলতেছি এবং বলতেই থাকবো কি, যে এনি অ্যাবনর্মাল ইনক্রিজ অফ প্রফিট, এটাকে রিজনটা তাকে বলে দিতে হবে। এনি অ্যাবনর্মাল ডিক্লাইন করলে পরে, প্রফিট ডিক্লাইন করলে পরে কী কারণে ডিক্লাইন করেছে, যেন ইনভেস্টরটা সে সঠিক তথ্যটা পায়, সে বুঝতে পারে। যেখানে এই আপনি যে ব্যাংকটির কথা বলেছেন, এক্সিম ব্যাংক, এখন এই ব্যাংকটির যে 53 পয়সা মাইনাস, এই জিনিসটা যদি এখন রেগুলেটর প্রশ্ন করত যে তুমি কিভাবে, আপনি যেটা এইটা মাইনাস হলো, তুমি যে ব্যাখ্যাটা দাও, সেটা ডিএসসি করতে পারতো, সিএসসি করতে পারতো, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন করতে পারতো, তখন তো এই শেয়ারটা যিনি হোল্ড করছেন তিনি হয়তো ব্যাখ্যাটা দেখে তিনি শেয়ারটা বিক্রি করতেন না। এটি কিন্তু করা হচ্ছে না। আপনি দেখেন যে এই ক্যাপিটাল মার্কেটে যদি এরকম হয় যে এই মাইনাস ছিল প্লাস আসছে, তখন কিন্তু 2 স্টক এক্সচেঞ্জ কোশ্চেন করে। সেই জিনিসটা আমি, তার মানে হচ্ছে ভালো করতে গেলেই বিনিয়োগকারীরা যদি এখান থেকে মুনাফা পেতে চান, তখনই ইনকোয়ারি কমিটি ফর্ম হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমি আসতেছিলাম আপনার এই কথাটা। জি, আমি মাহবুবের কাছে আসবো না, কর্পোরেট ট্যাক্স নিয়ে কিন্তু কথা আমার বলা হয়নি। জি, কর্পোরেট ট্যাক্স নিয়ে আসবো। আমি মাহবুবের কাছে এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি যে আনিস ভাই পুঁজিবাজার নিয়ে কথা বলেন, ব্যাংক নিয়ে কথা বলেন, উনি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংকের অডিটর। উনি যে কথাটি বললেন আমি সম্পূর্ণ একমত, যে বিনিয়োগকারীরা যখন মুনাফা পাবেন, এরকম কোনো একটা হয়তো কোম্পানি কোনো একটা নিউজ আসে, তখন যখন সারা বছর ধরে থাকেন বা অন্য একটা শেয়ার লোকসানে বিক্রি করে এটা কিনেন, তখনই দেখা যায় যে রেগুলেটরদের তৎপরতা বেড়ে যায় এবং তারা এটাকে না কমানো পর্যন্ত, মানে মোটা থেকে তাই বোঝা যায় যে না কমানো পর্যন্ত রেগুলেটররা চুপ থাকেন না। কিন্তু উল্টো যেমন এক্সিম ব্যাংকের ঘটনাটা, এরকম অনেক কোম্পানিরা আছে, তখন কেন কোশ্চেন করা হয় না? ধন্যবাদ হাসিব ভাই, ধন্যবাদ। আমি একটু বলি পিছন থেকে, যে একটু বলি যে বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকের, সেন্ট্রাল ব্যাংকের মানে পজিটিভ ইম্প্যাক্ট প্রয়োজন, আমাদের অর্থ মন্ত্রণালয়ের পজিটিভ অ্যাটিটিউড প্রয়োজন ক্যাপিটাল মার্কেটের প্রতি। দেখেন সেন্ট্রাল ব্যাংকের এই যে এক্সপোজার ব্যাপারটা, যে বছরে 5 বছর ধরে 7 বছর ধরে বলা হচ্ছে যে তারা যে মার্কেট এক্সপোজার গণনা করে, কস্টে না করে মার্কেটে করে, এটা একটা ভুল তত্ত্ব। তারপরে যেই সিকিউরিটিসগুলো ক্যাপিটাল মার্কেটে লিস্টেড না, সেইগুলাকেও মানে এক্সপোজার গণনার ক্ষেত্রে ইনক্লুড করা হচ্ছে। এগুলো তো একদম মানে সবাই জানে এটা নিয়ে আর বলার তো কিছুই নাই। আর দ্বিতীয়ত যেটা বলতেছিলাম
বলছিলেন যে আপ ডাউনের ক্ষেত্রে, যে প্রাইস আপ ডাউনের ক্ষেত্রে, দেখেন পৃথিবীর অন্যখানে যে অন্য দেশে যেটা আমরা যেটা দেখি বা আমাদের যেটা জানা আছে, পড়া আছে, যে মার্কেট আপ হোক, মানে যদি কোনো প্রাইসের যদি শেয়ার বেশি আপ, মানে রেগুলেটরি মানে বাইরে যদি আপ অথবা ডাউন, যে কোনো ক্ষেত্রে যে ফার্স্ট কাজটা করে তারা ট্রেড সাসপেন্ড করে। তবে এই ট্রেড সাসপেন্ড আবার একদিন দুই দিনের বেশি হয় না, কারণ অনুসন্ধান তৎপরতা খুব দ্রুত হয়, খুব দ্রুত হয়ে সেটার আবার রিপোর্ট কি হয় সেটা আবার বিনিয়োগকারীদেরকে জানায় দেওয়া হয় যে এই কারণে এটা মূল্য বৃদ্ধি বা কমছে বা কোনো কারণ নাই, যাই হবে সেই রিপোর্টের রেজাল্ট আসে। 2, 3 যেটা আপনি বলছিলেন যে এই এক্সিম ব্যাংকের যে কোশ্চেনটি, এটা এত লক্ষ বিনিয়োগকারী জানে আর আমাদের রেগুলেটররা কেন জানবে না, বা আমরা যারা এত লক্ষ বিনিয়োগকারী কোশ্চেন করতেছি, রেগুলেটরদেরও কোশ্চেন করা উচিত বলেই মনে করি। আমরা একটু নাসির ভাইয়ের কাছ থেকে ঘুরে আসতে চাই। নাসির ভাই, আপনি আছেন আমাদের সাথে। নাসির ভাই, বাজারের যে বর্তমান অবস্থা, এই অবস্থায় বিনিয়োগকারীরা কি ভাবছেন এবং আপনাদের যে ট্রেড ভলিউম যে পরিমাণে ফল করেছে, আপনারা টিকে থাকার জন্য আপনারা কি প্ল্যান নিয়েছেন? আসলে ব্যাপারটা খুবই মানে ধরনের কিছু কথা বলা এই মুহূর্তে আমি মনে করি মিডিয়াতে কথা বলা খুবই কষ্টদায়ক। বিনিয়োগকারীদের সাথে কথা বলতে বিনিয়োগকারী অলমোস্ট নাসির ভাই, আমাদের মনে হয় নেটওয়ার্কে সমস্যা হচ্ছে, আমরা আসছি আপনার কাছে, আপনি আমাদের সাথে থাকুন। জি আনিস ভাই, নাসির ভাইয়ের কাছ থেকে যে প্রশ্নটার উত্তরটা আশা করেছিলাম সেটি যদি আপনি দেন, এবং সাথে বাজেট চলে আসছে আমাদের এই পার্টের, সময় কম, যদি আপনি সংক্ষেপে বলেন যে বাজেটে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? বিনিয়োগকারীরা কি চিন্তা করতেছে, থ্যাংক ইউ, এই কথাটা তো বলতেছেন আপনি। বিনিয়োগকারীরা যে চিন্তাটা করতেছে, বিনিয়োগকারীরা চাচ্ছে যে মার্কেট একটা সাস্টেনেবল এবং স্টেডি মার্কেট বিনিয়োগকারীরা চাচ্ছেন, যেখানে বিনিয়োগ করে আমি একটু স্বস্তিতে থাকতে পারি, আমি একটা রেভিনিউ রিটার্ন অন অ্যাকাউন্ট অফ ডিভিডেন্ড আমি পাবো, আমার ক্যাপিটাল গেইন যখন সময় আসবে তখন আমি একটু ক্যাপিটাল গেইনও পাবো। আমার প্রশ্নটা হচ্ছে, বারে আমি একটা কথাই বলতেছি যে ঠিক আছে, আমি ডিভিডেন্ডের উপর আমি রিলাই করতেছি, বাট ওই প্রাইস তো আমার থাকতেছে না। যখন এই ইন্টারিম রিপোর্টগুলো দিচ্ছে, এত খারাপ রিপোর্ট দিয়ে দেয় যে রিপোর্টের প্রেক্ষিতে আমার শেয়ারটার প্রাইস অ্যাবনর্মালি ডাউন হয়ে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড আরেকটা জিনিস দেখেন, মার্কেট সাপোর্ট না করাতে যে জিনিসগুলো হচ্ছে, আপনি নিজেও জানেন যে এবারকার ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো তার ফার্স্ট কোয়ার্টারলি যে রিপোর্টগুলো দিয়েছে, 80% রিপোর্ট আমি দেখেছি খুব ভালো রিপোর্ট দিয়েছে। মার্কেট কি এটা ওয়ার্ক করেছে? মার্কেট তো সবগুলো কমে গেছে, সবগুলো কমে গেছে, ওয়ার্ক করে নাই। কিন্তু ওয়ার্ক যদি না করে থাকে তাহলে চিন্তা করতে হবে মার্কেটে আমি কনফিডেন্সটাকে কীভাবে ফিরিয়ে নিয়ে আসবো। এইবার আবার আসি আমি ওই কনফিডেন্সের উপরে। আপনি কর্পোরেট ট্যাক্স, আমি একটা তথ্য আপনাকে দেই, সে তথ্যটা এই মাসেই 10-12 তারিখের দিকে ফিনান্সিয়াল এক্সপ্রেসে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ ওনার রেফারেন্স দিয়ে হেডলাইন হয়েছিল, আপনি দেখবেন ফিনান্সিয়াল এক্সপ্রেসে, যে সেটা হলো যে কর্পোরেট ট্যাক্স হিন্ডার্স এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ইন্টারনাল ইনভেস্টমেন্ট। দিস ইজ ট্রু। উনি ওইখানে কয়েকটা তথ্য দিয়েছেন। আপনি দেখেন বাংলাদেশে আমাদের কর্পোরেট ট্যাক্স 25% থেকে 45%, 45 টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনার ইন্দোনেশিয়ায় ট্যাক্স হলো 25%, 25 টাকা। সিঙ্গাপুরে 17%, পাকিস্তানে 31%, মালয়েশিয়ায় 24%, আপনার মালদ্বীপে 15.25%, ইন্ডিয়াতে 25 থেকে 40%। আপনি একটু তাকিয়ে দেখেন আমাদের দেশে ট্যাক্স রেটটা, কর্পোরেট ট্যাক্স রেটটা বেশি। এবার আসেন, কর্পোরেট ট্যাক্স রেট যদি বেশি হয়, ইট ডাজ নট মিন যে আপনার রেভিনিউ মোবিলাইজ বেশি করতে পারবেন। কর্পোরেট ট্যাক্স যখনই বেশি হবে তখনই সে যখন দেখবে একটা বিজনেসম্যান, একটা বিজনেস হাউস, সে প্রতিষ্ঠান দেখবে যে 45 টাকা আমাকে ট্যাক্স দিতে হবে, সে অবশ্যই সে ম্যানিপুলেট স্টার্ট করে দেবে। সবাই চায় যে একটা রিজনেবল ট্যাক্স পেমেন্ট করতে, সেই ক্ষেত্রে যদি হাই ট্যাক্স রেট থাকে গভর্নমেন্টের রেভিনিউ মোবিলাইজেশন ফাইন্যান্স মিনিস্টার তো বলেছেন এবার কর্পোরেট ট্যাক্স কমানোর ব্যাপারে উনি উদ্যোগ নেবেন, কিন্তু প্রশ্নটা হলো যে কর্পোরেট এই আস্থাটা অর্থমন্ত্রী, প্রথমেই আমি একটা কথা ইমপ্লিমেন্টেশনের উপর দিয়ে আমি আজকে বক্তব্য স্টার্ট করেছিলাম।
আমরা অর্থমন্ত্রী মহোদয় সত্যি সত্যি কিছু ভালো ভালো ডায়াগনোসিস উনি করেন এবং করে এটা বলতেছেন, কিন্তু এটা তো বাস্তবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে। ভাই আসবে একটা ফোন নিয়ে নিচ্ছি। প্রবলেম তো দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন ভাই। জি আমার নাম মোহাম্মদ, আমি উত্তরা থেকে বলছি। হাসান ভাই, আপনার মাধ্যমে আমি আমাদের যে অতিথি আছেন ওনাদেরকে একটু একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো যে আমাদের দেশে যত আইন যত নিয়মই করতেছে না কেন, বা যত বড় বড় সিইও বলেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে বা সরকারি প্রতিষ্ঠানে যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, ওনারা যত রকমের ভেজাল বা যেটাই করুক না কেন এগুলো পার পেয়ে যাচ্ছে বিদায় এই কাজগুলোকে মানে আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছি। জি ধন্যবাদ ধন্যবাদ মাহবুব ভাই। এই দর্শকের প্রশ্নটার উত্তর দিয়ে যদি আপনি বাজেটের ব্যাপারে আপনাদের যে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন থেকে প্রস্তাবনা ছিল সেগুলো যদি বলেন। যেটা ছিল বলতেছিলেন যে আইন বাস্তবায়ন না হওয়া, ওনার যে ইয়ে ছিল যে দেখেন আইন যদি বাস্তবায়ন না হয় সেই ক্ষেত্রে আইন আছে আমাদের দেশে, প্রত্যেকটা ইস্যুরই কিন্তু আইন আছে এবং আপনি দেখবেন, কিন্তু মূল সমস্যা হচ্ছে বাস্তবায়ন হচ্ছে না। এখন আমাদের ক্যাপিটাল মার্কেটে যে আইন কানুনগুলো আছে, এই যে বললেন যে এক্সিম ব্যাংকের কথা যেটা বললেন, হ্যাঁ, তো এই যে দৃষ্টান্তমূলক কিছু হচ্ছে না, তো আমরা এটা রেগুলেটরদের থেকে আশা করব দৃষ্টান্তমূলক একটা কিছু দেখার জন্য, যে যেখানে 2 টাকার বেশি ইপিএস দিয়ে পরের কোয়ার্টার আবার মাইনাস ইপিএস দেখানো, এটা কেন হলো, অ্যাটলিস্ট যাই হোক যদি ফ্যাক্ট কিছু থেকে থাকে সেটাও জানানো। সেই ক্ষেত্রে এই যে বিনিয়োগকারীদের, আমাদের ইন্ডিভিজুয়াল সম্মানিত বিনিয়োগকারীদের এই কনফিডেন্সটা ফিরে আসবে। আর বাজারের কথা যেটা বলছিলেন, দেখেন আমরা মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন থেকে এবং স্টক এক্সচেঞ্জ যারা পক্ষ থেকে ক্যাপিটাল মার্কেটের জন্য যে বাজেটগুলি দিয়েছে, এর ভিতরে আমাদেরটা আমরা বলি, আমরা 6 দফা বাজেট দিয়েছিলাম, বাজেট প্রস্তাবনা দিয়েছিলাম। এই বাজেট প্রস্তাবনার মধ্যে প্রথম ছিল আনট্যাক্স বা আনডিসক্লোজ মানি, সেটা ক্যাপিটাল মার্কেটে। আমরা বলছি দেখেন, যদি মনে করেন যে আপনারা এই মানি ক্যাপিটাল মার্কেটে আসলে সেকেন্ডারি মার্কেট বেড়ে যাবে, আপনারা প্রাইমারি মার্কেটে ইনভেস্ট করার সুযোগ দেন, সেটা তো প্রোডাক্টিভ খাত, সেটা সরাসরি বিনিয়োগে যাবে, সেটা কখনোই এসে মার্কেটকে ইনফ্লেটেড করার কোনো সুযোগ নাই। এবং এই আনট্যাক্স মানি কিন্তু আমরা বারবার পেপারে দেখতেছি হাজার হাজার কোটি টাকা প্রতি বছর কিন্তু দেশ থেকে চলে যাচ্ছে। আমরা কালো টাকার পক্ষে না, আনট্যাক্স মানির পক্ষে না, কখনই না। আমরা চাই সেটা বন্ধ হোক, কিন্তু যে একবার যখন এটা আনট্যাক্স হয়ে যাবে তখন যেন এটা দেশের বাইরে না চলে যায় সেই ব্যবস্থাও আপনাকে করতে হবে। আপনি দেশের মূল অর্থনীতিতে সেই আনট্যাক্স মানিটাকে ফিরে আনতে হবে। আর যদি তা না হয়, সেটা কিন্তু বারবারই যে হাজার হাজার কোটি টাকা যেমন চলে যাচ্ছে, আপনি আগামী 6 মাস পর আবার দেখবেন কয়েক হাজার চলে যাচ্ছে। আমরা যে 1 ঘন্টা আলাপ করতেছি, এই 1 ঘন্টায় কয়শো কোটি টাকা চলে গেছে দেখেন হিসাব করে, যদি ওই দেখেন। তো এইটা কথা আমরা বলেছি। দ্বিতীয়ত আমরা বলেছিলাম যে লিস্টেড কোম্পানির যেই ট্যাক্স রেট, সাথে যেই নন লিস্টেড কোম্পানির ট্যাক্স রেটের ডিফারেন্সটা 15% যেন হয়। যে ক্ষেত্রে আপনি একটু আগে বলছিলেন যে একটা টেলিকম কোম্পানির ক্ষেত্রে তারা বাজারে আসবে না, কেন আসবে তারা যদি না এখানে ভালোই হয়? কারণ একটা লিস্টেড কোম্পানির অ্যাকাউন্টস কিন্তু অনেক স্বচ্ছ হয়, অন্য বা অনেক বাধ্যবাধকতা, কর্পোরেট গভর্নেন্স অনেক বেশি থাকে লিস্টেড কোম্পানির ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনি যদি তাকে ইনসেন্টিভ না থাকে ক্যাপিটাল মার্কেটে আসার ব্যাপারে, কেন সে ক্যাপিটাল মার্কেটে আসবে? আর ক্যাপিটাল মার্কেটে আসলে কিন্তু আলটিমেটলি সরকারের বেনিফিট বেশি হয়, রেভিনিউ কালেকশন বেশি হয়। তো কাজেই ক্যাপিটাল মার্কেটে আসার জন্য আমরা বলেছিলাম যে এই দুইটা ডিফারেন্স 15% করা হোক। আমরা একটা রিডামশন ট্যাক্স ভ্যাট রেট চেয়েছি, যে নন লিস্টেড কোম্পানি থেকে লিস্টেড কোম্পানির ভ্যাট অনেক বেশি করে। আপনি শুধু টেক্সটাইলগুলির ক্ষেত্রে দেখেন, কয়েকশো টেক্সটাইল কোম্পানি আছে, অথচ কয়েকটা কোম্পানি লিস্টেড। সমস্ত কয়েকশো কোম্পানি যা ট্যাক্স দেয়, আর লিস্টেড কোম্পানিগুলি কয়েকটা লিস্টেড কোম্পানি তার চেয়ে বেশি দিচ্ছে। হ্যাঁ, মানে ভ্যাট শেষ পর্যায়ে। জি, তা আমাদের এই প্রস্তাবনাগুলি যদি গ্রহণ করে, আমার মনে হয় আলটিমেটলি সরকারের ট্যাক্স মানে কালেকশন বাড়বে। শেষ পর্যায়ে যদি আপনি বাজার নিয়ে আশাবাদী কিনা, আরো একটি মাস পার হলো খারাপ আশাবাদী। আমি ওনার একটা জিনিস ওনার সাথে একটু আমি অ্যাড করি, সেটা হলো যে কর্পোরেট ট্যাক্সটা লিস্টেড কোম্পানি এবং আনলিস্টেড কোম্পানির মধ্যে ডিফারেন্সটা থাকা সত্ত্বেও লিস্টেড কোম্পানিগুলো ফান্ডটা নিচ্ছে আপনার ক্যাপিটাল মার্কেট থেকে, আর আনলিস্টেড যেগুলো সেগুলো ব্যাংক বরোয়িং থেকে নিচ্ছে। ব্যাংক বরোয়িং যখনই করবে, তার যে ইন্টারেস্ট ইনভলভমেন্টটা হচ্ছে সেটা তার খরচে সে বুকিং করছে, তার প্রফিটটা ডাউন হচ্ছে। ধরুন আপনি যদি 20 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেন ব্যাংক থেকে লোন নিয়ে, তাহলে এই 20 কোটি টাকার উপর 10% 2 crore টাকা আপনি কিন্তু আপনার খরচে চার্জ করতে পারতেছেন। আমি যদি ক্যাপিটাল মার্কেট থেকে বিনিয়োগটা নিয়ে দেই, আমার 2 কোটি টাকা, আপনার সেম বিজনেস হলেও আমার 2 কোটি টাকা প্রফিট বেশি হবে।
এখানে 10% আমাকে যদি কর্পোরেট ট্যাক্স ছাড়ও দেয়, তারপরও দেখবো যে আমার ট্যাক্সটা অনেক বেশি পেমেন্ট হচ্ছে, বিকজ আমি ইনভেস্টমেন্টটা নিয়েছি থ্রু ক্যাপিটাল মার্কেট। দেখেন ক্যাপিটাল মার্কেটকে একদম শেষ পর্যায়ে কনফিডেন্স ফিরিয়ে আনতে চাইলে আমাদেরকে সরকারকে, পার্টিকুলারলি অর্থমন্ত্রী মহোদয়কে সিদ্ধান্তগুলোর ব্যাপারে, বাস্তবায়নের ব্যাপারে অনেক আরো সক্রিয় ভূমিকা ওনাকে পালন করতে হবে, যাতে করে আমাদের কনফিডেন্সটা, মার্কেটের ওই কনফিডেন্সটা ফিরে আসে। আমার মার্কেটে আমি যেটা দেখতেছি, পুঁজির আমার অভাব নেই, কারণ 55,000 ব্যাংক অ্যাকাউন্টে ক্রোরস অফ টাকা পড়ে আছে, এটা পুঁজিবাজারে অটোমেটিক আসবে। মাহবুব ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এখানে শেষ করছি। আশা করছি যে বাজার হয়তো সামনের মাসে একটা গতি পাবে এবং অতিথিরা যা বললেন তাতে আমরাও আশাবাদী যে বাজার ভালো হবে। আপনারা এই অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকালকে দৈনিক শেয়ার বিজে দেখতে পারবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।